KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই SNU এবং প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর প্রথমে একটা ছোট্ট খবর দিতে চাই, ভারত ইংল্যান্ড নিয়ে তো আসবই। সেটা হচ্ছে যে এশিয়া কাপ হকিতে পাকিস্তান টিম তাদের ভারতে আসার যে ক্লিয়ারেন্স সেটা হোম মিনিস্ট্রি ইস্যু করে দিয়েছে। অর্থাৎ 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের সেই নৃশংস হত্যাকাণ্ড হওয়ার পর থেকে দু দেশে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল এবং আমরা তারপরে দেখতে পাই অপারেশন সিন্দুর এবং যুদ্ধ, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান টিম অগস্ট মাসে আসছে এই টুর্নামেন্ট খেলতে। এশিয়া কাপ অগস্ট 27 থেকে টুর্নামেন্ট শুরু, চলবে 7 তারিখ অবধি, 7 সেপ্টেম্বর অবধি রাজগিরে টুর্নামেন্ট। আজকে জানা গেছে যে ভারত পাকিস্তান টিমের পার্টিসিপেশন ক্লিয়ার করে দিয়েছে। এটা খুবই অপ্রত্যাশিত একটা খবর। কি কারণে হয়েছে, কি পরিপ্রেক্ষিতে হয়েছে আগামীকাল জানতে পারবো। কিন্তু এটা যদি অপ্রত্যাশিত হয় তাহলে শুভমন গিলের 48 বছরের একটা রেকর্ড, 1979-তে হয়েছিল রেকর্ডটা, তাহলে এই 46 বছরের মানে প্রায় জেনারেশন বলা হয়, সেই জেনারেশনের রেকর্ড ছিল। ইংল্যান্ডে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল সুনীল গাভাস্করের, ওভালে 221। সেই 221 শুধু টপকেই গেলেন না শুভমন গিল, করলেন 269 এবং লাস্টে যখন ফিরছেন তাকে দেখে মনে হলো ট্রিপল সেঞ্চুরি না পাওয়ার জন্য আফসোস করছেন। অবশ্যই শুভমন গিলের মানে এটা কি বলবো, ট্রান্সফরমেশন না কি বলবো, শুভমন গিল দুর্ধর্ষ। মানে এই শুভমন গিল মানে যখন ক্যাপ্টেন্সি তার ছিল না, যখন ক্যাপ্টেন করা হয়নি, এই সেনা কান্ট্রিজে একটিও 17 রান নেই। আরও একবার বলছি, একটিও 17 রান নেই সেনা কান্ট্রিতে। হঠাৎ করেই মানে এরকম ট্রান্সফরমেশন, যেখানে প্রথম টেস্টে 147 এবং একই সঙ্গে এর এই ইনিংসে 269, যেটা গৌতম দা অলরেডি বললেন যে 46 বছরের রেকর্ড ওভালে সেই সুনীল গাভাস্করের দুর্ধর্ষ একটা ইনিংস 221 রানের সেই রেকর্ডটা ভাঙলেন। এর আগে 2002 সালে রাহুল দ্রাবিড় সম্ভবত ওভালে 217 করেছেন এবং তারপর এত বছর পর কোনো ভারতীয় ক্রিকেটার 200 রান করলেন ইংল্যান্ডের মাটিতে। তাই একের পর এক নজির। একটা লাইন খালি মনে পড়ছে ডন সিনেমা থেকে, মানে একটা গানের লাইন যে জিসকা মুঝে থা ইন্তজার ও ঘড়ি আ গই। মনে হয় ক্যাপ্টেন্সিটা পেতে চাইছিলেন এবং এই ক্যাপ্টেন্সি পাওয়ার পর তার ব্যাটিংটাও যেন রেডিশ করছে এবং একই সঙ্গে চেরিশ করছে। কি বলবেন? জয়জ্যোতি ডনে চলে গেছে, দারুণ ব্যাপার। আর আপনারা আমাদের দর্শক বন্ধুদের বলি যে আপনারা চাইলে কিন্তু ফোন করতে পারেন। একটা ভারত কিন্তু এমন একটা জায়গায় পৌঁছেছে সেকেন্ড দিনের পর যে এই টেস্ট ম্যাচ জিতে যদি সিরিজ সমান করে ফেলে তাহলে আশ্চর্যের কিছু নেই। এবার জয়জ্যোতি যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে শুভমন গিল আর গৌতম গম্ভীর বারুদের স্তূপের ওপর দাঁড়িয়েছিলেন আমরা জানি, কারণ তারা জসপ্রীত বুমরাকে টিমে রাখেননি, টিমে যেসব চেঞ্জ করেছেন তাতে অবাক লেগেছিল। সেই পরিপ্রেক্ষিতে এই টেস্ট ম্যাচ যেদিকে যাচ্ছে কি বলবে? এখনো পর্যন্ত অনেক কিছু হতে পারে এবং আমার মনে হচ্ছে এই মুহূর্তে একটা ছোট্ট মানে ফোন কল এসে গেছে একজনের। কেউ কি আছেন আমাদের সঙ্গে? হ্যালো, বলছি ব্যান্ডেল থেকে। কোত্থেকে? প্রিয়জিৎ দাস, ব্যান্ডেল থেকে। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে আজকে শুভমন গিলের ইনিংসে আপনারা কি বলবেন? এইরকম ভাবে যে যার সেনা কান্ট্রিতে কোনো সেঞ্চুরি ছিল না, ফার্স্ট টেস্টে 147, এই ইনিংসে 269 আউট, এই ইনিংসে নিয়ে কি বলবেন? মানে এর আগে কেউ ভাবতে পারেন ব্রিসবেনে 91 এর পর সেইভাবে শুভমন গিল পারফর্ম করতে দেখতে পারেনি। আর আরেকটা নেক্সট হচ্ছে, ইন্ডিয়া তো এই টেস্ট থেকে হারবে না সেটা কনফার্ম, হয় ড্র হবে বা ইন্ডিয়া জেতার জন্য যাবে, ফলো অনের জন্য চেষ্টা করবে। আপনার কি মনে, ইন্ডিয়াকে জিততে পারবে? এখান থেকে ইংল্যান্ডকে ফলো অনে পাঠাতে পারবে? আচ্ছা, আপনার প্রিয়জিৎ বাবু, আপনার প্রশ্নের উত্তরে বলি যে উইকেটটা খুব মন্থর রয়েছে, উইকেটটা প্রায় ভারতীয় উইকেটের মতন রয়েছে, নর্মাল ভারতীয় উইকেট যেরকম হয়। কাজেই কোনো ব্যাটসম্যান যদি কামড়ে পড়ে থাকে তাহলে কিন্তু এই ম্যাচ ড্র করে দেওয়া সম্ভব। কিন্তু ব্রেন্ডন ম্যাকালামের এই টিম আবার ধরে খেলায় বিশ্বাসী নয়, তারা সবসময় চালিয়ে খেলে। জানি না, কাজেই ভারতের কিন্তু জেতার একটা সম্ভাবনা নিশ্চয়ই তৈরি হয়েছে।
কারণ আমরা যখন এই প্রোগ্রাম করছি, আমি প্রোগ্রাম স্টুডিওতে ঢোকার আগে 72 ছিল 3 উইকেটে। কাজে যদি একটা উইকেট আজকে দিনের আর বোধহয় 7-8 মিনিট খেলা বাকি আছে, যদি পড়ে যায়, যদি নাও পড়ে, ভারত অনেক ভালো অবস্থায়। আর আমি বলবো যে গিলের ইনিংসটা চমকপ্রদ, কারণ ভারতীয় ক্রিকেটে 4 নম্বর ব্যাটসম্যানের জায়গাটা সবসময় খুব ইম্পর্টেন্ট। সেই গুন্ডাপ্পা বিশ্বনাথের সময় থেকে, গুন্ডাপ্পা বিশ্বনাথ, টেন্ডুলকার, কোহলি, ফাইনালি 4 নম্বরের জায়গাটা টেস্ট ক্রিকেটে কিন্তু শুভমান গিল ধরে নিলেন। এবং আমি একটা স্ট্যাটস দেখছিলাম যে প্রথম 4 রান করেছেন 26 বলে, কিন্তু 199 বলে 100 করেন, তার মধ্যে মাত্র 7টা ফল স্ট্রোক খেলেছেন। রিমার্কেবল। বলতে বলতে আরেকজন দর্শক বন্ধু আছেন, কে বলছেন? হ্যালো, একটু জোরে বলুন। হ্যাঁ গৌতম দা। হ্যাঁ বলুন। জয়ন্তদা বলছি। হ্যাঁ, আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে রাখুন। হ্যাঁ কেমন আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ গৌতম দা, জয়ন্ত দাস বলছি বড়নগর থেকে। প্রশ্নটা কি আপনার? প্রশ্নটা হচ্ছে বুমরা বাদ কেন এই ম্যাচে? বুমরা বাদ কেন? বুমরা তো বাদ নয়, বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবার কেন বিশ্রাম দেওয়া হয়েছে সেটা তো কোচ বলতে পারবেন, কারণ অনেকে হয়তো মনে করছেন যে এই উইকেটটা এত প্ল্যাসিড মন্থর যে হয়তো গৌতম গম্ভীরের মনে হয়েছে যে বুমরা লর্ডসে খেললে বেটার হবে। তোমার কি ধারণা? একদমই, এবং সেটা কালকে কিন্তু শুভমান গিলও বলেছেন। এটা নিয়ে মানে গতকালের দল নির্বাচনের পর থেকে অনেক রকম কিন্তু মানে মতামত আসছে। রবি শাস্ত্রীর মতামতটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তিনি পরিষ্কার বলছেন যে 7 দিনের গ্যাপ ছিল প্রথম টেস্ট থেকে দ্বিতীয় টেস্ট, 7 দিনের গ্যাপ ছিল, এবং কোনো ক্রিকেটার ডিসাইড করতে পারে না আমি কোন টেস্ট খেলবো, আমি কোন টেস্ট খেলবো না। যদি এজবাস্টনে ভারত হেরে যায় তাহলে কিন্তু আরোই মানে মনোবল একদম ব্যাকফুটে চলে যাবে মনোবলের দিক থেকে। এখন মানে ফরচুনেট এটাই, মানে ভালো খবর এটাই যে ভারত দুর্দান্ত জায়গায় রয়েছে এজবাস্টনে। তবে জসপ্রীত বুমরা নিয়ে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য রবি শাস্ত্রীর, আপনি কীভাবে দেখছেন? আমি মনে করি যে এটা কি অবস্থায় আছে সেটা টিম ম্যানেজমেন্ট বলতে পারবে। খুব বিস্ময়কর যে 7 দিনেও চোট সারলো না। আর একজন পেস বোলারের 7 দিন সেরকম কিছু হয়নি, তুমি ওভারের ওয়ার্কলোডের কথা ভেবে খেলালে না। উল্টো ভাবো যে জসপ্রীত বুমরাকে যদি এই টেস্টটা খেলাতে আকাশদীপ 2টো উইকেট নিয়ে যে প্রেশারটা তৈরি করেছেন, বুমরা থাকলে টেস্ট ম্যাচ ভারত আজকে আরও বেটার জায়গায় চলে যেত। অবশ্যই। তো এই কাজে আমার মনে হয় যে আনলেস বুমরার কোনো চোট থেকে থাকে, তুমি যদি ম্যানেজমেন্ট করে তাকে এই টেস্ট ম্যাচ না খেলাও তাহলে কিছু বলারই নেই। কারণ 2-0 সত্যি পিছিয়ে গেলে সিরিজে তুমি আর ফিরে আসতে পারতে না। কিন্তু ভালো, আমি বলবো যে বার্মিংহাম এমন একটা শহর যেটা খুব ভারতের পক্ষে খুবই ভারতীয় শহর। ভারতীয় এবং পাকিস্তানিরা বেশি থাকেন। এজবাস্টন মাঠটা আগে অনেক কঠিন মাঠ ছিল ভারতীয়দের কাছে, কিন্তু মনে রাখতে হবে যে এই মাঠেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে। সো লাকি মাঠ। আমরা এখন যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, একটু প্লিজ সঙ্গে থাকবেন। আমরা আবার ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ নিয়ে জমজমাট আলোচনায় ফেরত আসবো। খুব সামান্য সময়ের প্রতীক্ষা, কয়েক সেকেন্ডের প্রতীক্ষা। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে, পাওয়ার্ড বাই এসএনইউ, প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। শুভমান গিলের এই 269 নিয়ে ভারতবর্ষ এখন খুশিতে টইটুম্বুর। ভারতবর্ষ মানে অবভিয়াসলি ক্রিকেট ভারতবর্ষ, ফ্যানরা, প্রাক্তন ক্রিকেটাররা। আবার বলি, শুভমান গিলের এই সিরিজ শুরুর আগে অ্যাভারেজ টেস্ট ক্রিকেটে অ্যাভারেজ ছিল 35, এবার 36 দশমিক কিছু একটা দাঁড়ায় লিডস টেস্টের পর। এই 269-এর পর আরও অ্যাভারেজ বেড়ে যাবে যদি। অবশ্যই, এবং ওটাই তো বললাম যে ট্রান্সফরমেশন সাংঘাতিক রকমভাবে এই শুভমান গিলের, মানে ক্যাপ্টেন্সি পাওয়ার পর রেসপন্সিবিলিটি যেন বেড়ে গেছে, এবং কোথাও যেন এমনভাবে নিজের ব্যাটিংটা করছেন যে একটা বার্তা দিচ্ছেন ড্রেসিং রুমে যে ক্যাপ্টেন যদি পারফর্ম করে তাহলে বাকিদেরও পারফর্ম করতে হবে। এবং শুভমান গিল একদম মানে ছাপিয়ে যাচ্ছেন। আজকে বিরাট কোহলিকেও কিন্তু ছাপিয়ে গিয়েছেন ক্যাপ্টেন হিসেবে। সর্বাধিক রান বিরাট কোহলির এর আগে ছিল এক ইনিংসে 254, সেটাও ছাপিয়ে গিয়েছেন এক্ষেত্রে। একটা ফোন আছে, কে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ সুদীপ্ত চক্রবর্তী বলছি বাগনান থেকে। হ্যাঁ হ্যাঁ বলছি দাদা, একটাই প্রশ্ন যে নীতিশ কুমার রেড্ডির জায়গায় কুলদীপ যাদব কেন নয়? একদমই তাই, নীতিশ কুমার রেড্ডির জায়গায় কুলদীপ। এই ভারতের ব্যাটসম্যানদের এত রান পাওয়ার পরেও কেন এত বেশি 8-9 ব্যাটসম্যান নিতে হবে, এটা খুব অস্বাভাবিক। কারণ ঋষভ পন্থ নিজে একজন ব্যাটসম্যান,
রবীন্দ্র জাদেজা বারবার দেখাচ্ছেন পুরোদস্তুর ব্যাটসম্যান, তারপরে নীতিশ কুমার রেড্ডি কেন বোঝা খুব বিস্ময়কর। আশা করা যায় লর্ডসে শুভ চেতনার উদয় হবে এবং কুলদীপ যাদবকে নেওয়া হবে। আপনার সঙ্গে আমি একমত, আমার মনে হয় জয়জ্যোতিও একমত। একদম একমত। গতকাল আমরা বলেছি যে এই যে টিম সিলেকশন এটা টোটালি কিন্তু ডিফেন্সিভ অ্যাপ্রোচ মনে হয়েছে এবং এখানে অবশ্যই কুলদীপ যাদব চায়নাম্যানের প্রয়োজন ছিল। আমরা গত টেস্টেও দেখেছি যে রবীন্দ্র জাদেজাকে খেলতে সমস্যায় পড়ছিলেন, বারবার রিভার্স সুইপ করছিলেন ইংল্যান্ড ব্যাটাররা। এখানে যদি কুলদীপ যাদব আসতেন তাহলে কিন্তু সারপ্রাইজ প্যাকেজ থাকতো, কারণ ওয়াশিংটন সুন্দর অনেকটাই কিন্তু মানে প্রেডিক্টেবল, বা নীতিশ কুমার রেড্ডিও প্রেডিক্টেবল, সেক্ষেত্রে কুলদীপ যাদব কিন্তু সেভাবে মানে তারা রিচ করতে পারবেন বলে মনে হয় না। ওয়াশিংটন সুন্দর সম্পর্কে আমরা বলেছিলাম যে উনি খেলবেনই। অ্যাকচুয়ালি গৌতম গম্ভীর যতটা ওয়াশিংটন সুন্দরকে ভালোবাসেন, আমার পুরনো বসরা বা নতুন বসরা আমার যদি ততটা ভালোবাসেন, তাহলে আমার জীবন অনেক মধুর হবে বলে আমার মনে হয়। এইরকম ভালোবাসা সত্যিই কাম্য, মানে যেরকম ভালোবাসা এবং সমর্থন তিনি পান। একদম ধোনি শ্রীনিবাসন ধোনিকে এরকমই ভালোবাসতেন। যে বলতে বলতে আরও একটা ফোন, বলুন কে বলছেন? আচ্ছা, আমরা ফোন কেটে গেছে, কিন্তু আমাদের ব্রেকে যাওয়াটাও জরুরি হয়ে গেছে। একই সঙ্গে একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, এক্ষুনি ফিরছি খুব ইন্টারেস্টিং আলোচনা নিয়ে। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। এ শুধু গানের দিন, এ শুধু শুভমান গিলের দিন। অসাধারণ ইনিংস। এমন অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে অনেক আগে আমরা 80-র দশকে কি 90-এর দশকে রিপোর্টিং করার সময় লিগ ফুটবল, কলকাতা লিগ ফুটবল রিপোর্টিং করার সময় অনেক সময় বলতাম প্রশান্ত ব্যানার্জি ড্রিবল করলে একটা অদৃশ্য মিউজিক শোনা যায়, শুভমান গিল ব্যাট করলে যেন অদৃশ্য মিউজিক শোনা যায়। এবং এই উইম্বলডনের সময় জয়জ্যোতি মনে হচ্ছে যে শুভমান গিল মানে টাচ প্লে, সার্ভ অ্যান্ড বলই নয়, এত সুন্দর তুলি বোলানোর মতো ইনিংস খেলেন যে একেবারে মনে হয় যে একটা পেন্টিং দেখছি। একদম পেন্টিং, মানে শিল্পী ক্যানভাসে যেন তার শিল্পের প্রদর্শন করছেন এই এজবাস্টনের সবুজ গালিচায়। দুর্ধর্ষ ব্যাটিং, যে ধরনের শট খেলেছেন, কভার ড্রাইভ, এক্সট্রা কভার ড্রাইভ, শর্ট আর্ম জ্যাব, যেভাবে তিনি সুইপ মেরে কালকে 17 রান করলেন, একদম মানে পুরো সাজানো, একেবারে মানে বুফেট করে নিতে হবে শটগুলো আর কি। দুর্ধর্ষ ব্যাটিংয়ের এক্সিবিশন এবং প্লেথরা অফ শটস আমরা দেখি। এবং শুধু তাই নয়, তার ফিল্ডিংটাও আজকে দেখুন, স্লিপে বাঁ দিকে তার মানে বল ছিল এবং কি সুন্দর ক্যাচটা নিলেন, সব দিকেই মানে শুভমান গিল একেবারে। ফোন এসছে, থামাচ্ছি তোমাকে, বলুন কে বলছেন? আর আরেকটা ফোন, নানান ফোন আসছে, কিন্তু আমার স্কোরটা তার আগে বলতে হবে যে 77 করেছে ইংল্যান্ড 3 উইকেটে খেলা শেষে, তার মানে 410 রানে তারা পিছিয়ে আছে, 510 রানে পিছিয়ে আছে। এই টেস্ট ম্যাচ ভারতের জেতার সমূহ সম্ভাবনা আছে যদি থার্ড ডেতে বোলাররা প্রেশার করতে পারেন না। তাতেই মনে হচ্ছে আমরা কোথাও একটা কুলদীপ যাদব, একটা জসপ্রীত বুমরাকে বোধহয় মিস করব। আকাশদীপ 2টো উইকেট নিয়েছেন। আমি কথা বলছিলাম রণদেব বসুর সঙ্গে, তার সম্পর্কে রণদেব বলতে গেলে হাতে গড়ে তৈরি করেছেন তাকে এবং মুকেশ কুমারকে। রণদেব বলছিলেন সুইং খুব ভালো, আউট সুইং নিয়ে এসেছিল, আমরা ইন সুইং শিখিয়েছিলাম যথেষ্ট। তবে মোহাম্মদ শামি, কেউ বলছেন সেকেন্ড মোহাম্মদ শামি, না সেকেন্ড মোহাম্মদ শামি এখনও নয়, কিন্তু আকাশদীপ, তার সামনে একটা খোলা আকাশ। দেখাই যাক কালকে আকাশদীপ কি করেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, খুব দ্রুত ফেরত আসবো। ফিরে এলাম বিরতির পর। আপনাদের ওই একটা বললাম স্কোর আছে, স্কোরের কথা বললাম, আর এখন ফোনে একজন বন্ধু আছেন বরানগর থেকে। বলুন কি বলছেন? আমার কথা হলো যে আজকে যে টিমটা হয়েছে, হ্যাঁ বলুন। আজকের যে টিমটা হয়েছে, এতে যদি 3টে স্পিনার খেলানো যেত, কুলদীপ যাদব, জাদেজা আর ওয়াশিংটন সুন্দর, এই 3জনকে যদি খেলানো যেত, তাহলে ম্যাচটা কিন্তু আমরা শিওর জিততাম। বরানগরে ওয়াশিংটন সুন্দরের ফ্যান আছে? আরে বাবা, দারুণ ব্যাপার। গৌতম গম্ভীর শুনলে খুশি হতেন একদম। আর ওয়াশিংটন সুন্দর একেবারেই স্নেহধন্য গৌতম গম্ভীরের। অশ্বিনকে রিটায়ারমেন্ট মানে নিতে বাধ্য করেছে একটা প্রেস কনফারেন্স। তবে ওয়াশিংটন সুন্দর ব্যাটিংটা ভালোই করেছেন আজকে, দেখা যাক বোলিংয়ে কী করতে পারেন। তবে রবীন্দ্র জাদেজা আমরা হয়তো মিস করছি, তার নামটা নিতে হবে। দুর্ধর্ষ ব্যাটিং করেছেন এবং আমি বলে দিই 211-5 একটা সময় ছিল ভারতের স্কোর, এবং যেখানে মনে হচ্ছিল ইংল্যান্ডের দিকে মোমেন্টাম শিফট হচ্ছে। অ্যাকচুয়ালি তাই। আজকে একটা ভারতীয় রেকর্ড হলো যে লাস্ট 5 উইকেটে ম্যাক্সিমাম রান 370 রান
বিদেশে ভারত 5 উইকেটে করেছে, এরম ঘটনা আজ অব্দি ঘটেনি, আজকে সেটাই হলো। দুর্ধর্ষ ব্যাটিং, এবং ওটাই বলার যে যেভাবে এখানে ব্যাটিং করেছেন রবীন্দ্র জাদেজা এবং একই সঙ্গে শুভমান গিল একে অপরকে যেন কমপ্লিমেন্ট করেছেন, এবং এই জন্যই রবীন্দ্র জাদেজা এত স্পেশাল, এবং এই জন্যই 1000-এর বেশি দিন ধরে তিনি অলরাউন্ডারের তালিকায় 1 নম্বর। তাই কেন তিনি স্পেশাল, আজকে তার ব্যাট কিন্তু প্রমাণ করলেন একবার। অ্যাবসলিউটলি। আর একটা খুব ভালো ছবি দেখলাম আজকে জয়জ্যোতি, সেটা হচ্ছে যে KL রাহুল, প্রথমে শুভমান গিল নামেননি, KL রাহুল অ্যাড্রেস করছিলেন টিমকে হারলে, এবং যখন সেকেন্ড উইকেটটা পড়লো KL রাহুলকে ছুটে গিয়ে শুভমান গিল ধন্যবাদ জানালেন, যে KL রাহুল তার মানে সিনিয়র প্লেয়ার, যিনি হয়তো ক্যাপ্টেন্সি পাননি, কিন্তু তিনি এইভাবে টিমকে ইন্সপায়ার করছেন। এটা খুব ভালো সংকেত যে টিমের সিনিয়র প্লেয়ার সে এতটা কন্ট্রিবিউট করছে টিমে, তাহলে টিম স্পিরিটটা খুব ভালো হয়ে আছে। ড্রেসিং রুমে বলতে বলতে একজন দর্শক আছেন, বলুন কি বলছেন আপনি, আপনার নামটা একটু বলবেন। একটু পরিষ্কার করে বলুন। জলপাইগুড়ি থেকে শুভঙ্কর ঘোষ, বলুন কি প্রশ্ন। বলছিলাম যে আমাদের এই খেলাটা আজকে খুব ভালো লাগলো, কিন্তু প্রথম যে টেস্টটা ছিল সেটা জিততে আপনাদের ফিল্ডিংটা একটু ভালো করতো, তো এই জিনিসে কিছু মানে পরিবর্তনের সাথে সাথে নিজেকে ইমপ্রুভ করেছে মনে হচ্ছে ভালো করেছে। আপনার কি মনে হয়? কি বললেন, এই প্রশ্নটাই ভালো করে বুঝতে পারলাম না। আপনারা না যখন প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউমটা কাইন্ডলি কমিয়ে করবেন। টেলিভিশনের ভলিউমটা যদি বাড়িয়ে প্রশ্ন করেন তাহলে আমি টেলিভিশনের ভলিউমের আওয়াজে আপনার প্রশ্নটাই শুনতে পাবো না। আমি প্রশ্নটা ভালো করে শুনতে পাইনি। আমি টকব্যাকে একবার জাস্ট জিজ্ঞেস করে নিই আমাদের প্রোডাকশনে যারা আছেন তারা কি শুনতে পেয়েছেন প্রশ্নটা? না, ওদের অডিও প্রবলেম হয়েছে, সেই জন্য আমরা শুনতে পাইনি, দুঃখিত। জলপাইগুড়ি থেকে বন্ধু ফোন করলেন, উত্তরটা দিতে পারলাম না। কালকে রাত্রিরে আবার যদি করেন, আর যদি ফোনের ভলিউমটা কমিয়ে করেন তাহলে খুব সুবিধা। আমি সবাইকেই বলছি যে টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে করবেন, তাহলে আমাদের পরিষ্কার প্রশ্নটা শুনতে সুবিধা হবে। আমরা যেটা বলছিলাম যে যখন KL রাহুল এসে হেল্প করছেন, তার মানে বোঝা যাচ্ছে যে ড্রেসিং রুমটা খুব ভালো। মনে রাখতে হবে গম্ভীর এবং গিল প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছে তাদের টিমের হ্যান্ডলিং নিয়ে, প্রথম টেস্ট ম্যাচ হারা নিয়ে, বুমরাকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে সেটা নিয়ে। এই সময় শুভমান গিলের ইনিংসটা দেখে মনে হলো শুধুই সূর্যালোক, যে কোনো ক্রিটিসিজম হচ্ছে কিছু হচ্ছে মনেই হয়নি, তাকে দেখে মনেই হয়নি। আর কি মানে মেজাজে খেলেছেন এবং ঠান্ডা মস্তিষ্ক। তার প্রেস কনফারেন্সটাও দেখছিলাম ম্যাচের আগের দিন, একদম ম্যাচিওর ক্যাপ্টেন মনে হচ্ছিল যে 20টা বা 30টে। আমি শুধু শিয়ার ব্যাটিংটা বলছি। একটা রেকর্ড 48 বছর ধরে অক্ষত ছিল 221 গাভাস্কারের ওভালে, ওটা অবভিয়াসলি অনেক বেটার অ্যাটাকের এগেনস্টে হয়েছিল, ওটা মনে রাখতে হবে। ওখানে বোথাম ছিলেন, উইলিস ছিলেন। মনে রাখতে হবে ফোর্থ ইনিংসে খেলা, উইকেট অনেক খারাপ ছিল, সেই তুলনায় শুভমান গিলের হয়তো এগেনস্টে বোলিং অ্যাটাক যথেষ্ট ভালো ছিল না, উইকেট মন্থর ছিল, সব ঠিক। কিন্তু ইংল্যান্ডের মাটিতে 269 শব্দ ক্যাপ্টেন হয়ে করা, ইট শোজ যে এক নম্বর তোমার ফিটনেসটা কি পর্যায়ে রয়েছে। তুমি 300 না করতে পেরে তুমি যখন ড্রেসিং রুমে ফিরে যাচ্ছ, ইউ আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এবং সব মিলিয়ে দেখে মনে হয়েছে যে ক্যাপ্টেন্সিটা তোমার ব্যাটিংকে এফেক্ট করছে না একদম, এবং বরং উল্টো হয়ে গেছে। মানে এখানে আরও বেটার ব্যাটিং করছেন। 147 প্রথম টেস্টে, এই টেস্টে 269-এর মতো একটা দুর্দান্ত ইনিংস। তাই এটাই বলার যে শুভমান গিলের এই যে শোটা, শুভমান শো, এটা এজবাস্টন থেকে আরও মানে দীর্ঘায়িত হোক, লর্ডস, ম্যানচেস্টার ওভালেও আমরা এই শোটা দেখতে চাইছি। তবে ক্রিকেট নিয়ে তো আলোচনা করছি না। আমি আরেকটা কথা বলি যে ব্রেন্ডন ম্যাককালামের যবে থেকে বাসবল এরা শুরু হয়েছে, এটাই ভারতের আজকের যে করা 587, এটা সর্বোচ্চ রান। তাদের বিরুদ্ধে এত রান এর আগে পাকিস্তান রাওয়ালপিন্ডিতে করেছিল, সেই রেকর্ডকে ভারত আজকে ভেঙে দিয়েছে। কাজেই এই শুভমান গিল নিজে ক্যাপ্টেন হ্যাজ লেড ফ্রম দ্য ফ্রন্ট। শুধু একটা দুঃখজনক খবর বোধহয় জয়জ্যোতি বলতে চায় আজকে। অবশ্যই এত ভালো দিন যেখানে শুভমান গিল এরকম একটা মানে ইনিংস খেলেছেন, তার মাঝেও একটা খারাপ খবর এসছে, এবং সত্যি হৃদয় বিদারক খবর। স্পেনে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন ডিয়েগো জোটা, পর্তুগাল এবং লিভারপুলের ফুটবলার। কিছুদিন আগেই তিনি বিয়ে করেছেন এবং মাত্র 28 বছর বয়সে প্রয়াত হয়েছেন এই ফুটবলাররা। দুর্দান্ত ফুটবলার ছিলেন, এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমবেদনা জানিয়েছেন তার তরফ থেকে। সকাল থেকে মানে যবে থেকে খবরটা এসে লিভারপুল ফ্যানরা খুব মর্মাহত। এখন কলকাতায় লিভারপুল ফ্যানসও প্রচুর আছেন। আমি বেশ অনেকের কাছে শুনছিলাম যে তারা খুব আপসেট হয়ে গেছেন, এবং এরকম একজন ফুটবলার 28 বছর বয়সে সত্যি যদি এভাবে অপঘাত মৃত্যু হয়,
সেটা খুবই দুঃখজনক। আমরা তার আত্মার শান্তি কামনা করি। আবার দিলীপ দোষীর কথা মনে পড়ে গেল মৃত্যু বলতে গিয়ে। দিলীপ দোষী একটা ঘটনা বলি, এখানে বলতে খারাপই লাগছে যে দিলীপ দোষী মৃত্যুর দিন 20 আগে মুম্বাইতে তার দু একজন বন্ধু একটা ফোন পান দিলীপ দোষীর কাছ থেকে। সেই ফোনে দিলীপ দোষীর মতো কণ্ঠস্বর বলে যে আমার কিছু টাকা দরকার হয়ে পড়েছে ইমিডিয়েটলি, আমি খুব শোচনীয় আর্থিক অবস্থার মধ্যে পড়েছি, আমার কিছু টাকা ধার দরকার। বন্ধুরা ধরে নেন যে এটা এআই জেনারেটেড কল। দিলীপ দোষীর টাকা কি করে দরকার হতে পারে? একজন বিত্তশালী ব্যবসায়ী লন্ডনে থাকেন, এইভাবে তারা দুজনেই ধরে নেন যে এটা এআই জেনারেটেড। আজকে মৃত্যুর পর আমরা জানতে পারছি ওই কলগুলো এআই জেনারেটেড ছিল না। দিলীপ দোষী শেষ জীবনে খুব অর্থাভাবের মধ্যে পড়েছিলেন, একটা বিরাট মামলা তিনি হেরে যান। এবং আমি শুনে অবাক হয়ে গেলাম যে গোল্ডার্স গ্রিনে দিলীপ দোষীর একটা বড় বাড়ি ছিল। গোল্ডার্স গ্রিন হচ্ছে যেরকম লন্ডনের আলিপুর ধরতে পারেন, গোল্ডার্স গ্রিনের ফ্ল্যাটটা তিনি বিক্রি করে দিতে বাধ্য হন। যা যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব চলে যায় এবং মারা যাওয়ার আগে এত স্ট্রেস হয়েছিল যে বন্ধুবান্ধবরা মনে করেন ওই স্ট্রেসটাই দিলীপ দোষীর হয়তো হার্ট অ্যাটাক ডেকে এনেছিল। জীবন মানে এরকমই, মানে অত্যন্ত ভারাক্রান্ত হচ্ছি আমরা। মানে যে কথাটা আপনি বললেন, দিলীপ দোষী যেখানে কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন এবং তার এই যে মানে শেষ জীবনটা যে এরকম হবে এটা কিন্তু জাস্ট ভাবা যায়। এবং সত্যি আমি বলবো ভাগ্য খারাপ যে যিনি প্রথমে বিশেন সিং বেদির জন্য টেস্ট ম্যাচ খেলতে পারেননি, ভারতের হয়ে খেলতে পারেননি, তারপরে ফেরত এলেন, এসে 100 উইকেট নিলেন, আবার নিয়তি তাকে সরিয়ে দিল যখন তিনি ভালো ফর্মে। তারপরে আবার ব্যবসায় ঢুকলেন, এত সাকসেসফুল হলেন, আবার শেষ সিনে এসে দেখা গেল সেই ব্যবসায়ী তাকে রিক্ত করে দিয়ে গেল, নিঃস্ব করে দিয়ে গেল এবং তারপরে তার মৃত্যু হয়ে গেল 77 বছর বয়সে, যখন তিনি আদারওয়াইজ ফিট ছিলেন। যাই হোক, আমরা একদম শোর শেষে চলে এসেছি। আজকে হরভজন সিং আর রিচার্ড হ্যাডলির জন্মদিন ছিল সকাল থেকেই, তাই তুমি খুব তৎপর ছিলে। খুব দ্রুত বলো, শেষ হয়ে এসছে। তবে দুজনের জন্মদিন, হরভজন সিং এবং রিচার্ড হেডলি 1951 এর। রিচার্ড দুজনের ছবি তুমি ফেসবুকে পোস্ট করে ফেলেছো। রিচার্ড হেডলির জন্ম 1951 এ আজকে দিন এবং হরভজন সকালে করে রাখো 1980 তে। হরভজন নিয়ে তো অনেক স্মৃতি, তবে আজকে আর সময় নেই, এখানে শেষ করতে হচ্ছে। গৌতমদা, রিচার্ড হ্যাডলি আরো একটা পেন্টিং। আমি জাস্ট ভাবার চেষ্টা করছি, এজবাস্টনে বল নিয়ে রিচার্ড হ্যাডলি একদিকে নর্দাম্পটনশায়ারের হয়ে আর ব্যাট করছেন শুভমান গিল। দুর্ধর্ষ একটা কন্টেস্ট হতো, হয়তো হলো না, কিন্তু শুভমান গিলের ব্যাটিং যদি রিচার্ড হ্যাডলি দেখে থাকেন নিশ্চয়ই তারিফ করবেন। আজকের মতো এখানে চলি, কালকে আবার আসবো ভারত জিতছে কি হচ্ছে সেই সব ছক নিয়ে। আমরা আশা করবো ভারত কালকে ভালো খেলবে, জেতার অবস্থা তৈরি করবে। আজকের মতো চলি, শুভরাত্রি।